উফ, যা গরম পড়েছিল না, বৃষ্টি হওয়াতে এখন ভালোই লাগছে। ভালো লাগলে হবে কি, বৃষ্টি আসতে না আসতে বিদ্যুৎ চলে যায়, অসহ্য। হ্যাঁ, তা যা বলেছ। ও দাদু, তুমি চুপ করে আছো কেন? কি আর বলবো, বৃষ্টির মধ্যে চা খেতে আমার ভালোই লাগছে। চা খেতে খেতে গল্প শোনালে মন্দ হয় না, আর যদি সেটা হয় ভূতের গল্প, তাহলে তো জমে ক্ষীর। ও দাদু, তুমি তো আগের দিনের মানুষ, নিশ্চয়ই তোমার সাথে কোনো ভৌতিক কাণ্ড ঘটেছে। শুনেছি তোমাদের সময় নাকি অনেক ভূতুরে কাণ্ড ঘটতো, আমাদের একটু শোনাও। হ্যাঁ, আমার সাথেও এরকম একটা ভৌতিক কাণ্ড ঘটেছিল বই কি, যা ভয় পেয়েছিলাম না। তখন আমি তোমাদের বয়সের ছিলাম, এই 27 কি 28 হবে, সবে মাত্র নতুন বিয়ে করেছি। হাটে আমার একটা মুদি দোকান ছিল। সেদিন হাটের দিন ছিল, আর হাটের দিন মুদি দোকান বেশি সময় খোলা রাখতে হয়। সন্ধ্যায় আমি হাট শেষ করে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের গ্রাম থেকে আমার শ্বশুর বাড়ি প্রায় 15 কিলোমিটার দূরে। সে সময় যাতায়াত ব্যবস্থা এখনকার মতো উন্নত ছিল না, গরুর গাড়ির সাহায্যে আমরা যাতায়াত করতাম। আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, সেই আনন্দে আত্মহারা ছিলাম। যেতে যেতে গরুর গাড়ি অনেকটা পার করে ফেলেছি, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। হঠাৎই আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। সাথে সাথে বৃষ্টি শুরু হয়। একে তো অন্ধকার রাত, তার উপর আকাশ ঘন কালো মেঘে ঢাকা পড়ে আছে। পথঘাট ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টির ছল ছল শব্দে রাতের পরিবেশটা কেঁপে উঠেছে। আশেপাশে কয়েক মাইল এলাকায় মানুষের ঘর বাড়ি আছে কিনা জানা ছিল না। দূর থেকে রাস্তার দুপাশের বড় বড় গাছগুলোকে দেখে কালো পাহাড় মনে হচ্ছে। এমন পরিবেশ দেখলে যে কোনো সাহসী মানুষও ভয় পেয়ে যাবে। প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখছি না। আমাদের গরুর গাড়িও বৃষ্টির সাথে পাল্লা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎই গরুর গাড়ি থমকে দাঁড়ায়। আমি অস্থির হয়ে গেলাম। কি হলো গাড়িওয়ালা ভাই, এমন অন্ধকার রাস্তায় গাড়ি থামালে কেন? বাবু, জল বৃষ্টিতে রাস্তায় গাছ ভেঙে পড়ে আছে। এ রাস্তা দিয়ে অন্ধকার রাতে গরুর গাড়ি আর সামনে আগানো একেবারেই সম্ভব নয় বাবু। কি বলো কি, তাহলে এমন গুটগুটে অন্ধকার পরিবেশে আমরা রাত কাটাবো কোথায়? না বাবু, আমি গাড়ি ঘোরাচ্ছি, আমরা আবার আমাদের গ্রামে ফিরে যাব, এছাড়া আর কোনো উপায় নেই। কথাটা শুনে আমার মনটা বেশ খারাপ হয়ে গেল। এখান থেকে আমার বাড়ির পথও অনেকটা দূরে, বরং এখান থেকে আমার শ্বশুর বাড়ির কাছে। আর মাত্র কয়েক মাইল পথ সামনে এগোলেই আমার শ্বশুর বাড়ি। তাই আমি সাহস করে গরুর গাড়ি থেকে নেমে পড়লাম এবং পায়ে হেঁটে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই নির্জন রাস্তা দিয়ে রাতের বেলা হাঁটতে আমার যে খুব একটা ভয় করছিল না, ব্যাপারটা তেমন নয়। আমার ভয় হচ্ছিল, বেশ ভালোই ভয় হচ্ছিল।
ব্যাঙের ডাকেও বাঘের গর্জন মনে হচ্ছিল। আমি ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে অনেকটা পথ সামনে চলে এসেছি, আর কিছুটা পথ সামনে এগোলেই আমার শ্বশুর বাড়ি। হঠাৎ আমি মানুষের কোলাহল শুনতে পেলাম। না না, একজন দুজন নয়, মনে হচ্ছে অনেক মানুষ একসাথে কথা বলছে। সাধারণত বাজারে যেমন কোলাহল থাকে অনেকটা সেরকম। আমি বেশ অবাক হয়ে গেলাম, বৃষ্টির মধ্যে এত রাতে মানুষের কোলাহল কোথা থেকে আসছে, আবার কারো বিপদ হলো না তো? আমি সেই কোলাহল অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। বেশ কিছুটা পথ সামনে এগিয়ে যাওয়ার পরে দেখলাম সামনে অনেকগুলো আলো দেখা যাচ্ছে। আলোগুলো দেখে আমি আরো বেশি চিন্তিত হয়ে পড়লাম। রাত তখন আনুমানিক 11:30 বাজে। সেই যুগে এত রাতে গ্রাম অঞ্চলে খুব একটা মানুষ চলাচল করতো না। তাহলে এতগুলো আলো যে বলছে, আমি খুব অবাক হয়ে গেলাম। আমি যতই সামনে থেকে এগিয়ে যাচ্ছিলাম কোলাহল ততই বাড়ছিল, আর আলোগুলো আরো বেশি স্পষ্ট হচ্ছিল। একটা সময় ভালোভাবে লক্ষ্য করে দেখলাম মানুষগুলোর হাতে হারিকেন আছে, তারা হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। আমার কৌতূহল আরো বেড়ে গেল। আমি বিষয়টি আরো ভালোভাবে জানার জন্য সামনে গিয়ে দেখলাম এটা আসলে একটি গরুর হাট। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে লোকেরা মাথায় ছাতা আর হাতে হারিকেন নিয়ে গরুগুলো পাশে দাঁড়িয়ে আছে। বিষয়টি আমাকে আরো বেশি অবাক করে তুলল। এত রাতেও যে কোথাও গরুর হাট বসে এটা তো জানা ছিল না, তাও আবার বৃষ্টির রাতে এমন নিরিবিলি পরিবেশে। আমি কখনো রূপকথার গল্পেও এমন অদ্ভুত কাহিনী শুনিনি। আমি আরো কৌতূহলী হয়ে গরুর হাটের ভিতরে যাই। নানা রকমের প্রশ্ন আমার মনে খচখচ করছিল। গরুর হাটে অনেক মানুষ ছিল, কিন্তু কি আশ্চর্য, কেউ আমাকে কোনো রকম বার্তাই দিচ্ছিল না, এমনকি কেউ আমার দিকে ঘুরেও তাকাচ্ছিল না। নিয়ে যান ভাই, এই গরুটা অনেক ভালো হবে। এই দেখছেন না, অনেক মোটা তাজা। আমি অনেক যত্ন করে এটাকে ফেলেছি। দাম তো ভাই বেশি মনে হচ্ছে। ভাই, আমি গরুর হাটের ব্যাপারে জানতে চাই। এত রাতে এই নির্জন এলাকায় গরুর হাট কেন বসে? গরুর বিক্রেতা আমার কথার কোনো উত্তর দিলেন না, এমনকি উনি আমার দিকে ফিরেও তাকালেন না। আমি বিরক্ত হয়ে অন্য আরেকজন লোকের কাছে গিয়ে বললাম, ভাই, এত রাতে এই এলাকায় গরুর হাট কেন বসে? আমাকে এই হাটের ব্যাপারে একটু বলুন তো। লোকটি আমার দিকে তাকালো, কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। তারপর আমি আরো কয়েকজন লোকের সাথে কথা বলতে চাইলাম, কিন্তু কেউই আমার সাথে কথা বলতে আগ্রহী ছিল না। তারা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। বিষয়টি আমাকে খুব চিন্তিত করে তুলেছিল। তখনই আমি দেখতে পেলাম অনেকটা দূরে একজন বৃদ্ধা মহিলা হাতে একটি লাঠি নিয়ে বসে আছে। মহিলাটিকে দেখে আমি আরো বেশি অবাক হলাম। একে তো রাতের বেলা গরুর হাট, তার উপর বৃদ্ধ একজন মহিলা একা বসে আছেন।
সময়ের সাথে সাথে আমার ভেতরে কৌতূহল বেড়েই চলেছে। আমি খুব আগ্রহ নিয়ে মহিলাটির কাছে এগিয়ে যাই। আমাকে দেখে বৃদ্ধা মহিলাটি হাসি মুখে বলে উঠল, করিমল, তুমি এসেছো? আমি অনেকক্ষণ যাবৎ তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি চমকে উঠলাম। এই বৃদ্ধা মহিলাটিকে আমি জীবনে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না, অথচ তিনি আমার নাম জানেন কি করে? কি হচ্ছে আমার সাথে? আপনি আমার নাম জানলেন কি করে? শুধু নাম নয়, আমি আরো অনেক কিছুই জানি। এখন আর তুমি কথা বাড়িও না, এখনই এই মুহূর্তে তুমি এই হাট ছেড়ে চলে যাও, আর সময় নষ্ট করো না। কেন? আমি হাট থেকে কেন চলে যাব? আমার মনে অনেক অজানা প্রশ্ন খোঁজখোঁজ করছে। আচ্ছা, আমাকে একটু বলুন তো, এখানে এত রাতে গরুর হাট কেন বসেছে? আর হাটে তো আমি খুব একটা লোককেও দেখতে পাচ্ছি না। হাতে গোনা কয়েকজন ক্রেতা বিক্রেতা। এই হাট তো দিনের বেলায় বসতে পারত। তুমি এত কথা জানতে চেয়েও না, কারণ তোমার এই প্রশ্নের উত্তর দিলেও তুমি বিশ্বাস করবে না। তার সে ভালো তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। মহিলাটির কথায় আমি একদমই সন্তুষ্ট হতে পারলাম না। ওনাকে আমার মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছিল। কী সব উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন। মহিলার কথাটা আমি একদমই পাত্তা দিলাম না। তখনই আমার চোখ পড়ল হাটে একটি লোক টেবিল নিয়ে বসে আছেন। দেখেই বোঝা যাচ্ছে উনি মহাজন, হাটের খাজনা ওঠাচ্ছেন। আমি খুব কৌতূহলী হয়ে ওনার কাছে এগিয়ে যাই। আমাকে দেখে মহাজন হাসি মুখে বললেন, বসুন এই চেয়ারটিতে। আমি কোনো কিছু চিন্তা না করেই বসে পড়লাম। আপনি এত রাতে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন, এখানে একটু বিশ্রাম করে যান। মহাজনের কথায় আমি চমকে উঠলাম। খুব অবাক হয়ে ভাবতে লাগলাম, এই হাটের লোকজন আমার ব্যাপারে এত কিছু জানে কেমন করে? আমি মহাজনকে কিছু জিজ্ঞাসা করার জন্যে তার দিকে তাকাতেই দেখলাম তার চেহারা একেবারে পরিবর্তন হয়ে গেছে। তার মুখে ছোট বড় অনেক দাগ, আর সেই দাগ দিয়ে রক্ত ঝরছে। মুখ থেকে কালো লালা পড়ে যাচ্ছে, দাঁতগুলো রাক্ষসের মতো, চোখ দুটো জ্বলন্ত আগুনের ফুলকের মতো। ভয়ে আবার গলা শুকিয়ে গেল, হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। দেহ থেকে একেবারে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। আমি লাফিয়ে উঠে দাঁড়ালাম। উল্টো ঘুরে পালানোর জন্য দাঁড়াবো, তখনই দেখলাম হাটে থাকা সমস্ত গরু আর মানুষগুলো লাশ হয়ে পড়ে আছে। এটা দেখার পর আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল। কিছুক্ষণ আগেই সেই হাটটি মানুষের কোলাহলে ভরপুর ছিল, গরু আর মানুষেরা জীবিত ছিল। মুহূর্তের মধ্যেই সবাই মারা গেল কেমন করে। পুরো হাট নীরব, স্তব্ধ অবস্থা। এতটাই নীরব যে কোনো শ্মশান ঘাটের পরিবেশ এতটা নীরব থাকে না। শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর মাঝে মধ্যে শিয়ালের ডাক। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। দৌড়ে সেখান থেকে পালাতে চাইলাম, আর তখনই দেখলাম প্রেতাত্মাটি আমার সামনে দাঁড়িয়ে আছে। খুব ভয়ঙ্কর দৃষ্টিতে সে আমার দিকে তাকাচ্ছে। ভয়ে আমার বুকের ভিতরটা পানি শূন্য হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল বুকের ভেতর থেকে প্রাণটা
এক্ষুনি বের হয়ে যাবে। প্রেতাত্মাটি আমার দিকে এগিয়ে আসছিল। আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আর তখনই বৃদ্ধা মহিলাটি আমার সামনে চলে আসলো। তুই ওকে ছেড়ে দে শয়তান, চলে যা এখান থেকে। বৃদ্ধা মহিলাটি এ কথা বলার সাথে সাথে প্রেতাত্মাটি অদৃশ্য হয়ে যায়। আমি খুব ভয়ে ভয়ে আশেপাশে তাকালাম, আর তখন দেখলাম হাটে থাকা মানুষের লাশগুলো আর মরা গরুগুলো হাওয়ায় মিলিয়ে গেছে। সেখানে কোনো হাট নেই। আমি খুব অবাক হলাম, সাথে প্রচণ্ড ভয়ও পাচ্ছিলাম। বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। তখন বৃদ্ধা মহিলাটি আমাকে বলল, তুমি বাবা এতক্ষণ যা কিছু দেখেছো তা সবই তোমার চোখের ভীম। আসলে প্রতি বৃষ্টির রাতে এখানে এমন একটা হাট বসে, কিন্তু এই হাট সবাই দেখতে পায় না। কিছু কিছু মানুষ এই হাট দেখতে পায়। কিন্তু কেন? আর এটা কেমন হাট? এখন থেকে অনেক বছর আগে কোনো এক বৃষ্টির দিনের বেলা এখানে মসুর ধারে বৃষ্টি হয়। বৃষ্টির পানিতে মাঠ ঘাট পুকুর সব ভরপুর হয়ে যায়। এই গরুর হাটেও অনেক পানি হয়, আর সেদিন হাটের দিন ছিল, তাই হাটে ক্রেতা বিক্রেতাও ছিল। হঠাৎ করে গ্রাম্য বৈদ্যুতিক তার ছিঁড়ে হাটের পানির উপর পড়ল এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাটে থাকা মানুষ, ক্রেতা বিক্রেতা, গরুগুলো এবং হাটে থাকা সমস্ত লোকজন মারা যায়। আর তারপর থেকে এই প্রতি বৃষ্টির রাতে এখানে এই ভৌতিক হাটটি বসে। বৃদ্ধা মহিলার কথা শুনে আমি তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইলাম। আমার গলা দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। আজকের পর থেকে তুমি আর কখনো কোনো বৃষ্টির রাতে এই গ্রামে আসবে না, এমনকি এই গ্রামের আশেপাশের পথ দিয়েও যাবে না। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যারা মারা গিয়েছিল তাদের কারোরই শেষ কার্য সম্পূর্ণ হয়নি। এখানে পড়ে থেকে সবাই কঙ্কাল হয়ে যায়, আর তারপর থেকে এই জায়গাটাকে বলা হয় কঙ্কাল ডুবি গরুর হাট। বৃদ্ধা মহিলাটি এই কথাগুলো বলতে বলতে তার চেহারা হঠাৎ করে ভৌতিক হয়ে যায় এবং তিনি কর্কশ গলায় বললেন, আসলে আমিও সেদিন এই হাটেই ছিলাম এবং আমারও সেদিন মৃত্যু হয়েছিল, কিন্তু আমি কারো কোনো ক্ষতি করিনি। দুষ্ট প্রেতাত্মাদের হাত থেকে তোমাকে রক্ষা করাই আমার কাজ। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাও, আর কখনো কোনো বৃষ্টির রাতে এখানে আসবে না। ভয়ে আমি সেখান থেকে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে একটা সময় আমি আমার শ্বশুর বাড়ি পৌঁছে যাই। বাড়ি যাওয়ার কিছু সময় পরে আমার গায়ে প্রচণ্ড জ্বর উঠে এবং সুস্থ হতে 2-3 দিন সময় লেগে যায়।
আমি সুস্থ হওয়ার পর গ্রামের লোকজনের কাছ থেকে জানতে পারলাম আসলেই সেখানে একটা গরুর হাট ছিল, আর বিদ্যুৎপৃষ্ট হয়ে হাটে থাকা সকলেই মারা গিয়েছিল। তারপর থেকে কখনোই কোনো বৃষ্টির রাতে আমি আমার শ্বশুর বাড়ি যাইনি। আমার সাথে ঘটে যাওয়া সেই ভৌতিক ঘটনা মনে হলে আমার গা এখনো কেঁপে ওঠে।